জেফ্রি ফ্রিডবার্গের বইয়ের হচ্ছে চ্যাপ্টার 3 ফিউশন পাওয়ার জেনারেশন। ঠিক আছে, এইটার আমরা লাস্ট উইকে অল্প একটু দেখছিলাম যে রিঅ্যাকশন রেট যদি আমরা হার্ড স্ফিয়ার সলিউশন কল্পনা করি, ইনসিডেন্ট পার্টিকেল এন্ড হচ্ছে টার্গেট পার্টিকেল দুইটাকে যদি আমরা হার্ড স্ফিয়ার হিসেবে কল্পনা করি, দেন হচ্ছে রিঅ্যাকশন রেটের একটা জেনারেলাইজ ফর্মুলা আমরা যেটা পাই সেটা হচ্ছে R12 ইকুয়াল টু হচ্ছে N1 ইনটু সিগমা ভি। N1 ইনটু হচ্ছে যে ইনসিডেন্ট এন্ড টার্গেট পার্টিকেলের ডেনসিটি, এন্ড সিগমা হচ্ছে ক্রস সেকশন, এন্ড ভি হচ্ছে ভেলোসিটি। এন্ড হচ্ছে ফিউশন পাওয়ার ডেনসিটি যদি আমি করি যে পার রিঅ্যাকশনে যদি আমার ইএফ পরিমাণ এনার্জি জেনারেট হয়, আর পলিউশনে যদি আমার ইএফ পরিমাণ এনার্জি জেনারেট হয়, তাহলে হচ্ছে পার মিটার কিউব ভলিউমে আমার কি পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে বা ফিউশন পাওয়ার ডেনসিটি কত, সেটা আমরা একটা জেনারেলাইজ একটা ফর্মুলা পেয়েছিলাম। ইজিক্যাল টু হচ্ছে ইএফ N1 ইনটু সিগমা। এখানে ইএফ টা হচ্ছে যে তোমার ধরো আমরা যদি ডিপি রিঅ্যাকশন কল্পনা করি, ডিপি রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যদি টোটাল রিঅ্যাকশনের ক্ষেত্রে পাওয়ার ডেনসিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখানে আমরা ধরো ইএফ 17.6 এমএভি ধরতে পারবো। যদি শুধুমাত্র আলফার এনার্জি বা হচ্ছে আলফার এনার্জি ক্যালকুলেট করতে চাই, তাহলে ইএফ রাফলি 4 ধরবো। আবার যদি শুধুমাত্র নিউটনের পাওয়ার ডেনসিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে হচ্ছে এটা 13 বা সামথিং 14 এরকম। মানে এটা ইএফটা হচ্ছে যে তোমার পয়েন্ট অফ ইন্টারেস্টের উপর নির্ভর করে যে তুমি কোন পার্টিকেলের এনার্জিটা ক্যালকুলেট করবে। ঠিক আছে, টোটাল পলিউশনেরটা ক্যালকুলেট করবা নাকি আলফা পার্টিকেল বা হচ্ছে নিউট্রনের ক্যালকুলেট করবে, এটার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে একটা জেনারেলাইজ ফর্মুলা, বাট হচ্ছে এই জেনারেলাইজ ফর্মুলাটাকে আরেকটু কি করতে হবে, মানে আমার মডিফাই করতে হবে। এই জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে রিঅ্যাকশন রেটের যে আমার যে ফর্মুলাটা আসছে R12 3.9 যে ইকুয়েশনটা, সেটার জেনারেলাইজেশন করতে হবে। ফার্স্ট দুইটা জেনারেলাইজেশন আমরা করব। ফার্স্ট জেনারেলাইজেশনটা কি, যে the first important generalization of the reaction rate concept is to take account that the target and incident particle both have a distribution of random velocity. আমরা যে রিঅ্যাকশন রেট হার্ড স্ফিয়ার পলিউশনের ক্ষেত্রে যে রিঅ্যাকশন রেটের ইকুয়েশনটা দেখছি, সেখানে হচ্ছে আমরা টার্গেট পার্টিকেলটাকে স্টেশনারি ধরছি, ইনসিডেন্ট পার্টিকেল হচ্ছে মুভিং, টার্গেট পার্টিকেল ইজ স্টেশনারি। বাট হচ্ছে ইন রিয়েল কেস এই কন্ডিশনটা আমার ভায়াবল না। সো হচ্ছে আমার এখানে হচ্ছে করতে হবে যে টার্গেট এবং ইনসিডেন্ট পার্টিকেল বোথ হ্যাভ এ ডিস্ট্রিবিউশন অফ র্যান্ডম ভেলোসিটি, দ্যাট ইজ not all that particle are stationary and not all that incident particle are moving with the same velocity. The generalization is implemented by introducing a higher level density function that contains far more information about particle than the simple number density code. The higher level density function is called the distribution function as is denoted by symbol h. এখানে আমরা রিঅ্যাকশন রেটের যে ইকুয়েশনটা পাইছি R12 is equal to N1 into sigma v। এখানে দেখো N1 into যে দুইটা ফাংশন আছে বা যে দুইটা কোয়ান্টিটি আছে, N1 into হচ্ছে যে জাস্ট হচ্ছে পার্টিকেল ডেনসিটি বুঝায়। ঠিক আছে, একটা নির্দিষ্ট ভলিউমে কতগুলো পার্টিকেল আছে, এটা ছাড়া কিন্তু আদার্স কোনো ইনফরমেশন হচ্ছে এই দুইটা কোয়ান্টিটি থেকে আমরা জানতে পারবো না। বাট হচ্ছে আমরা যদি একটা প্লাজমা সিস্টেম কল্পনা করি একটা কন্ট্রোল ভলিউমের মধ্যে, সেখানে কিন্তু পার্টিকেল গুলো র্যান্ডম ভেলোসিটিতে থাকবে এবং ভেলোসিটির প্রত্যেকটা একটা ভেলোসিটির তিনটা কম্পোনেন্ট থাকবে। ধরো ভেলোসিটি ভি এর ভিএক্স, ভিওয়াই, ভিজেড, তিনটা এক্সিস বরাবর তিনটা কম্পোনেন্ট থাকবে এবং হচ্ছে আরো আদার্স ফ্যাক্টর থাকবে। সো হচ্ছে আমার এই যে সিম্পল যে ডেনসিটি ফাংশন আছে, এইটা থেকে আমরা পার্টিকেল সম্পর্কে তেমন ইনফরমেশন পাই না। সেজন্য হচ্ছে আমার একটা হায়ার লেভেল ফাংশন দ্বারা এই ডেনসিটি ফাংশনটাকে রিপ্লেস করতে হবে। এই হায়ার লেভেল ফাংশনটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন দেখো যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন n and f, n হচ্ছে ডেনসিটি ফাংশন and f হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। কনসিডার a small cubic volume of physical space dr, একটা ছোট ইনফাইনাইটতম তোমার একটা ফিজিক্যাল স্পেস কল্পনা করো, যেটা হচ্ছে ভলিউমটা হচ্ছে যে dx dy dz, the total number of particles in this volume at a given instant of time is n rt dr। আমি হচ্ছে এই ভলিউমের মধ্যে একটা নির্দিষ্ট টাইমে
একটা নির্দিষ্ট টাইম টিতে কতগুলা পার্টিকেল থাকবে সেটার সংখ্যা হচ্ছে nRT_dr and includes all particle regardless their velocity. এখানে হচ্ছে সব ধরনের পার্টিকেলই হচ্ছে তারা কল্পনা করে বাট হচ্ছে without considering velocity. Suppose now that one instead wants to know the total number of certain subclass of particle in this volume. Those particles moving with only within a restricted volume velocity range. Specifically, assume the subclass defined as those particles moving with a velocity range between vx and vx plus dvx. মানে হচ্ছে আমরা প্রথমে এখানে বললো যে তুমি একটা নির্দিষ্ট ছোট ভলিউম কল্পনা করো, যে ভলিউমের মধ্যে dr একটা ভলিউম কল্পনা করলাম। এখানে হচ্ছে আমার পার্টিকেল আছে হচ্ছে n dr, n সংখ্যক পার্টিকেল আছে এই dr ভলিউম। বাট হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে ভেলোসিটিটাকে কনসিডার করে নেব, সব ধরনের ভেলোসিটিটাই হচ্ছে এখানে কনসিডার করা উইথাউট কনসিডারিং ভেলোসিটি। এখন আমি যদি একটা নির্দিষ্ট রেঞ্জের ভেলোসিটি স্পেসিফাইড করে দিই, যে আমি যদি বলি এই নির্দিষ্ট ছোট ভলিউমটার মধ্যে ভি মানে এভারেজ ভেলোসিটি ভি এর থেকে হায়ার ভেলোসিটিতে কতগুলা পার্টিকেল আছে, বা হচ্ছে একটা নির্দিষ্ট ভেলোসিটি রেঞ্জ vx এর থেকে বা vy এর থেকে গ্রেটার ভেলোসিটি রেঞ্জের কতগুলা পার্টিকেল আছে, সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ ডিফাইন্ড বাই দ্য ফার্স্ট জেনারেলাইজেশন। The distribution function is defined by the first generalizing the concept of 3D physical volume dr into 6D phase volume phase space volume dr dv, যেখানে হচ্ছে dv is equal to হচ্ছে dvx dvy dvz। এই জিনিসটা তোমাদের একটা একটু ফিগার দিয়ে দেখাই, তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবে। তোমার ধরো একটা সিস্টেমের মধ্যে একটা পার্টিকেলস ডাইনামিক স্টেট ক্যান বি স্পেসিফাইড ইউজিং ইটস পজিশন এন্ড ভেলোসিটি। মানে হচ্ছে টোটাল সিস্টেমটাকে যদি আমি ডাইনামিক স্টেট, একটা ডাইনামিক স্টেটকে আমি যদি ডিফাইন করতে চাই, তাহলে আমার পজিশনও জানতে হবে এবং হচ্ছে আমার ভেলোসিটিটাকেও ডিফাইন করে দিতে হবে। সো হচ্ছে আমার দুইটা জিনিসই লাগবে। পজিশন হচ্ছে ডিফাইন করবো আমি আর দ্বারা, এন্ড হচ্ছে ভেলোসিটি হচ্ছে ভি দ্বারা, এন্ড হচ্ছে কম্বাইনিং পজিশন এন্ড ভেলোসিটি ইনফরমেশন gives particles position in phase space. That means হচ্ছে এটা হচ্ছে আমার ফেজ স্পেসে টোটাল ইনফরমেশন দিবে আমার পার্টিকেল সম্পর্কে, পার্টিকেলটা সম্পর্কে। The state space for position and momentum or velocity in a 6D phase space, এটা হচ্ছে মেইনলি আমরা 3D স্পেস থেকে আমরা এখন হচ্ছে আমরা 6 ডাইমেনশনালে চলে আসলাম। যে 6 ডাইমেনশনাল ফেজ স্পেস মানে আমার এখানে ভেলোসিটি এন্ড হচ্ছে পজিশন দুইটাই হচ্ছে আমার দুইটা কোয়ান্টিটি সম্পর্কে আমি হচ্ছে আইডিয়া পাবো। এন্ড দ্য ভলিউম অফ স্মল এলিমেন্ট অফ ভেলোসিটি স্পেসিস, যে তোমার শুধুমাত্র আমি যদি ভেলোসিটি স্পেসের ভলিউম করি তাহলে হচ্ছে ডিকিউসি, মানে তিনটা ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে তিনটা ডিরেকশনের যে ভেলোসিটি তাদের হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট। এন্ড ভলিউম এলিমেন্ট ইন ফেজ স্পেস, টোটালটা যদি আমি ভলিউমই করি, যে ফেজ স্পেস 6D ফেজ স্পেসে যদি আমি করি তাহলে হচ্ছে পজিশনের প্রোডাক্ট তিনটা ডিরেকশনে পজিশনের প্রোডাক্ট, এন্ড হচ্ছে তিনটা ডিরেকশনে হচ্ছে আমার ভেলোসিটির প্রোডাক্ট। এটা হচ্ছে পার্টিকেল ফেজ স্পেস 6 ডাইমেনশনাল। এন্ড velocity distribution functionটা কি, যে single particle approach has a limited application where collective motion not important, but non-zero electric field in a plasma generally arises self-constantly and so must consider collective motion of plasma particle. Collective motion বলতে হচ্ছে একদম ভেলোসিটি রেঞ্জের হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সবগুলোর হচ্ছে ভেলোসিটি কনসিডার করতে হবে। সিঙ্গেল মোশনে হচ্ছে এই ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেবল না, সে হচ্ছে আমার কালেকটিভ মোশনে টোটালটার ইন্টিগ্রাল নিতে হবে ভেলোসিটি বা মোশনে। সো হচ্ছে স্টেট অফ প্লাজমা ইজ ডিফাইন্ড বাই নট বাই হচ্ছে ডেনসিটি ফাংশন, রাদার হচ্ছে এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এফ
এক্স ওয়াই জেড ভিএক্স ভিওয়াই ভিজেড এন্ড হচ্ছে টি। দেখো এখানে মোট টোটাল 7টা কোয়ান্টিটি আছে, যে তোমার মেইনলি হচ্ছে আর ভি এন্ড হচ্ছে টি। মেইনলি হচ্ছে 3টা কোয়ান্টিটি, জাস্ট হচ্ছে আর হচ্ছে 3টা ডিরেকশনে, 3টা 3D স্পেসে, এন্ড হচ্ছে ভেলোসিটি সেম 3টা ডিরেকশনে, এন্ড হচ্ছে উইথ রেসপেক্ট টু একটা নির্দিষ্ট টাইম, একটা ইনস্ট্যান্ট টাইম। So this gives the number of particles per unit volume as a position r and a time t with velocity vx, vy, vz has 7 independent variable defining a 6D phase space. এই velocity distribution ফাংশনটা হচ্ছে একটা 6D phase space কে ডিফাইন করতেছে, বা with 7 independent variable, 7টা ভ্যারিয়েবলই হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট। The number of particles in a phase space volume, phase space এর ভলিউম কি ছিল আমার, যে phase space এর ভলিউমটা হচ্ছে dq বার dqv, এটা হচ্ছে আমার phase space এর ভলিউম। তাহলে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল ইন দ্যাট phase space ভলিউম হবে হচ্ছে যে তোমার dn, dn সংখ্যক পার্টিকেল। এটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে যে ফাংশন অফ আর ভিটি ডিএক্স ডিওয়াই ডিজেড এন্ড হচ্ছে dvx dvy dvz। তা হচ্ছে dx dy dz টা হচ্ছে dq বার এন্ড হচ্ছে dvx dvy dvz, এটা হচ্ছে dqv। তো হচ্ছে এটা হচ্ছে একটা ছোট, খুবই ছোট ফেজ স্পেস ভলিউমে নাম্বার অফ পার্টিকেল। তাহলে হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলটা কি হবে, যে এই লিমিট, এই জিনিসটাকেই, যে এই যে ফাংশনটা পাইলাম ডিএন, যেটা পাইলাম ডিএনটাকে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি রেঞ্জের মধ্যে আমরা যদি ইন্টিগ্রাল করি, তাহলে হচ্ছে আমি টোটাল সিস্টেমটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল আমি বের করতে পারবো। সো হচ্ছে নাম্বার অফ পার্টিকেল একটা হচ্ছে টোটাল সিস্টেমের মধ্যে, এটা হচ্ছে আমাকে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ইন্টিগ্রাল, ঠিক আছে। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ইন্টিগ্রাল উইথ রেসপেক্ট টু পজিশন এন্ড হচ্ছে ভেলোসিটি, এটাই হচ্ছে মেইনলি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। সো হচ্ছে আমার যে ফার্স্ট জেনারেলাইজেশনটা আসছে, যে সেখানে হচ্ছে আমি মেইনলি ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট জেনারেলাইজেশনে আমার যে ডেনসিটি ফাংশন ছিল এন, এটাকে হচ্ছে আমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এফ দ্বারা রিপ্লেস করতে হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমি গেলাম না, এই জিনিসটা মোটামুটি সেমি। তোমাদেরকে কিছুক্ষণ আগে যেটা বুঝাইলাম যে নাম্বার অফ পার্টিকেল 3.11 যে কোশ্চেনটা দেখো, যে এখানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, এখানে কি বলছে যে ক্লিয়ারলি ফাংশন এফ contains much more information than n। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমরা হচ্ছে ভেলোসিটি সম্পর্কে জানতে পারতেছি, পজিশন সম্পর্কে জানতে পারতেছি উইথ রেসপেক্ট টু একটা নির্দিষ্ট টাইম, ঠিক আছে। বাট হচ্ছে এন দ্বারা শুধুমাত্র হচ্ছে আমরা পজিশন সম্পর্কে আইডিয়া পাবো। ইনফ্যাক্ট এন ক্যান ইজিলি বি, আবার হচ্ছে আমি যদি এন ক্যালকুলেট করতে চাই, নাম্বার অফ পার্টিকেল ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে আমি বের করতে পারবো। ইফ ওয়ান সামস overall all velocities at a given r, then one obtains the total number of particles in a physical volume dr, including all particle velocity. Dividing the number by volume dr then yields in the number of particles per unit volume. That means হচ্ছে এই যে velocity distribution ফাংশনটাকে টোটালটাকে ইন্টিগ্রাল করবা, আর এটা হচ্ছে এই velocity distribution ফাংশনটার সাথে হচ্ছে ভলিউমটাকে হচ্ছে প্রোডাক্ট, ভলিউম ইনটু হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ইন্টিগ্রাল, তাহলে হচ্ছে তুমি টোটাল নাম্বার অফ পার্টিকেল পাবে, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল। আর যদি পার ইউনিট ভলিউমে করতে চাও, তাহলে হচ্ছে আবার ভলিউম দ্বারা ডিভাইড করলে পার ইউনিট ভলিউমে টোটাল নাম্বার অফ পার্টিকেল। এখানে যে 3.11 যে ইকুয়েশনটা আছে, এটা হচ্ছে পার ইউনিট ভলিউমে টোটাল নাম্বার অফ পার্টিকেল। আর যদি টোটাল নাম্বার অফ পার্টিকেল পেতে চাও, জাস্ট হচ্ছে ভলিউম ইনটু ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ইন্টিগ্রাল। আর যদি পার ইউনিট ভলিউমে পাইতে চাও, দেন হচ্ছে এই ভলিউম ইনটু ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ইন্টিগ্রাল ডিভাইডেড বাই ভলিউম করলে হচ্ছে পার ইউনিট ভলিউমের নাম্বার অফ পার্টিকেল পাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে যে ফার্স্ট জেনারেলাইজেশনটা কি আসবে এখন,
মেইনলি হচ্ছে যে দ্য রিয়াকশন রেট R12 is equal to হচ্ছে N1 N2 sigma V is generalized into included distribution of velocities through several simple step. First, densities N1 and N2 must be replaced by N1 কে হচ্ছে একটা distribution function F1 R V1T BV1 and হচ্ছে N2 কে হচ্ছে আরেকটা distribution function দ্বারা রিপ্লেস করব। Second, since the choice of levels, target and incident particle is arbitrary, the velocity V appearing in the expression R1 to X actually represent the relative velocity between two particles. এখানে ফার্স্ট যে রিঅ্যাকশন রেটের যে আমার এক্সপ্রেশনটা ছিল, এখানে আমরা ভেলোসিটিটাকে জাস্ট হচ্ছে এখানে এখানে ভেলোসিটিটা ছিল হচ্ছে আমার টার্গেট ইনসিডেন্ট পার্টিকেলের, কারণ হচ্ছে আমার ফার্স্টের যে আমরা হার্ড ডিস্কের পলিউশনের ক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা যখন কনসিডার করছি তখন হচ্ছে আমরা টার্গেট পার্টিকেলটাকে হচ্ছে আমরা স্টেশনারি ধরে নিয়েছিলাম। বাট হচ্ছে এখন হচ্ছে যেহেতু আমরা হচ্ছে টার্গেট পার্টিকেল এন্ড হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেল দুইটার ভেলোসিটিটাকে হচ্ছে আরবিটারি কন্ডিশনে নিয়ে গেছি, তাহলে হচ্ছে দুইটাই র্যান্ডম ভেলোসিটি থাকতে পারে। সো হচ্ছে আমার অবশ্যই R1 এই কি বলে টার্গেট এন্ড হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেলের মধ্যে ভেলোসিটিটাকে অবশ্যই নেগেটিভ ভেলোসিটি নিতে হবে। দ্যাট মিন্স হচ্ছে এই ভিটাকে আমার রিপ্লেস করতে হবে উইথ রেসপেক্ট টু একটা রিলেটিভ ভেলোসিটি, সো মডুলাস অফ V2 minus V1. Finally, one must in general allow the cross section to be a function of relative velocity. আমরা সানের পরে যে রিঅ্যাকশন রেট সিগমা ভি প্যারামিটার এন্ড হচ্ছে সিগমার যে ক্রস সেকশন কি বলে ক্যালকুলেশন করছিলাম এই আগের দুইটা ক্লাসে, সেখানে আমরা কি দেখছিলাম যে সিগমা বা হচ্ছে ক্রস সেকশন ভেলোসিটির উপর ডিপেন্ড করে। সিগমা ক্রস ভেলোসিটি যত বাড়বে তত হচ্ছে তোমার কি বলে ফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ক্রস সেকশন হচ্ছে তত হচ্ছে ইনক্রিজ করে, ঠিক আছে। So finally, one must in general allow the cross section to be function of relative velocity. For example, in a DT collision, if the relative velocity between two particles is very small, the Coulomb repulsion will strongly deflect the orbits, preventing the particle from getting very close to one another. যদি ভেলোসিটি খুব কম হয় তাহলে হচ্ছে কুলম্ব রিপালশনটা খুব বেশি থাকবে, এন্ড যদি ভেলোসিটি অনেক বেশি হাই হয় তাহলে হচ্ছে কুলম্ব রিপালশনটাকে সে ইজিলি ওভারকাম করতে পারবে, কারণ হচ্ছে তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বেশি থাকবে এবং হচ্ছে কুলম্ব রিপালশন ব্যারিয়ার যেটা সেটা ওভারকাম করতে তার জন্য ইজি হবে। সো হচ্ছে in other words, for small relative velocities the cross section for nuclear pollution will be very very small, but as the result, as the relative velocity increases, the Coulomb repulsion has a smaller effect and the cross section increases. Thus the cross section in general a function of relative velocity. So cross section টাও হচ্ছে আমার relative velocity একটা ফাংশন। তো হচ্ছে আমার cross section টাকে হচ্ছে আমরা রিপ্লেস করতে হবে সিগমা উইথ সিগমা ইনটু হচ্ছে কি বলে relative velocity, এই দুটো প্রোডাক্ট হিসেবে আমরা প্রকাশ করতে হবে। কম্বাইনিং দিস মডিফিকেশন, তাহলে হচ্ছে আমার মডিফিকেশন গুলো কি কি আসলো, যে ফার্স্ট এই R1 N1 R1 is equal to N1 into sigma V, এখানে হচ্ছে আমার যে চারটা কোয়ান্টিটি আছে চারটা কোয়ান্টিটি দিয়ে আমার মডিফিকেশন আসে। যে ফার্স্ট কোয়ান্টিটি N1 এটাকে হচ্ছে আমার একটা ডিস্ট্রিবিউশন ফাংশন F1 দ্বারা আমি রিপ্লেস করতেছি। দেন হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি N2, সেটাকে হচ্ছে আমি সেকেন্ড একটা ডিস্ট্রিবিউশন ফাংশন F2 দ্বারা রিপ্লেস করতেছি। থার্ড হচ্ছে সিগমা, সিগমা এটাকে হচ্ছে আমার কি বলে রিলেটিভ ভেলোসিটি ফাংশন আকারে প্রকাশ করতে হইতেছে, এন্ড ভেলোসিটিটাকে অবশ্যই রিলেটিভ ভেলোসিটি নিতে হবে, যেহেতু হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেল এন্ড টার্গেট পার্টিকেল দুইটাই হচ্ছে এখন একটা কি বলে আরবিটারি কন্ডিশন আছে। সো হচ্ছে আমার টোটাল যে R1 R2 এটার এক্সপ্রেশনটা অনেকটা জেনারেলাইজড হয়ে এরকম হয়ে আছে, যে R1 R2 ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রাল অফ ডিস্ট্রিবিউশন ফাংশন F1 distribution function F2 sigma first sigma V sigma যেটাকে রিপ্লেস করলাম উইথ রেসপেক্ট টু কি বলে রিলেটিভ ভেলোসিটি, এন্ড হচ্ছে ভেলোসিটিটাকে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি আকারে প্রকাশ করলাম, এন্ড হচ্ছে দুইটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল অপারেটর dv1 এন্ড dv2, এন্ড হচ্ছে এটাকে যদি আমি ইন্টিগ্রাল করি এখানে দেখো যে ফার্স্টে আমরা যখন দেখছিলাম যে FdV, that means হচ্ছে ইন্টিগ্রাল অফ একটা ডেনসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন
উইথ রেসপেক্ট টু একটা নির্দিষ্ট ভেলোসিটি সেন্টারে যদি নির্দিষ্ট ভেলোসিটিকে আমরা সেন্টার করে যদি একটা আমরা ইন্টিগ্রাল করি তখন হচ্ছে আমাদের নাম্বার অফ পার্টিকেল পাবো। সো হচ্ছে এফ ডিবি থেকে হচ্ছে আমরা বের করতে পারি। সো হচ্ছে আমার ইন্টিগ্রাল অফ এফ ডিবি থেকে আসবে হচ্ছে n1, ইন্টিগ্রাল অফ এফ টু ভি f2v2 dv2 থেকে আসবে হচ্ছে n2, এন্ড হচ্ছে সিগমাটা অবশ্যই হচ্ছে এখন এভারেজ ক্রস সেকশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, যে একটা টোটাল ভেলোসিটি রেঞ্জের মধ্যে এভারেজ করা হচ্ছে। সো হচ্ছে আর 1 2 এর জেনারেল ফর্মুলা অনেকটা এরকম আসবে। এখন এটা হচ্ছে ডিটি পার্টিকেলের ক্ষেত্রে, মানে হচ্ছে দুটা পার্টিকেলের ক্ষেত্রে হচ্ছে আমার মানে ইনসিডেন্ট এবং হচ্ছে টার্গেট পার্টিকেল দুটাই হচ্ছে ডিফারেন্ট পার্টিকেল। বাট হচ্ছে ধরো ডিউটেরিয়াম ডিউটেরিয়াম রিঅ্যাকশন যদি হয়, মানে দুইটা পার্টিকেলই হচ্ছে আমার সেম প্রপার্টি, দেন হচ্ছে এই রিঅ্যাকশন রেটের ফর্মুলাটা হচ্ছে অনেকটা জেনারেলাইজড হয়ে এরকম আছে যে নোট দ্যাট ফর লাইট পার্টিকেল কলিশন, লাইট পার্টিকেল কলিশন মিন্স হচ্ছে দুইটা সেম পার্টিকেল মানে ডিউটেরিয়াম ডিউটেরিয়াম কলিশন। ঠিক আছে, আর প্রথমটা ফার্স্টের যে 3.14 যে ইকুয়েশনটা সেটা হচ্ছে যে তোমার ডিউটেরিয়াম ট্রিটিয়াম কলিশনের ক্ষেত্রে। সো হচ্ছে ডিউটেরিয়াম ডিউটেরিয়াম কলিশন যদি আমি কনসিডার করি দেন হচ্ছে আমার এটার ফর্মুলাটা হচ্ছে এরকম আছে যে হাফ চলে আসবে। এখানে দেখো যে এক্সপ্রেশন সেমই আছে, বাট হচ্ছে ফার্স্ট এখানে হাফ কেন আসছে, দ্য ফ্যাক্টর হাফ অ্যাপিয়ার্স বিকজ when integrating over two velocities v1 v2 each collision is counted twice. তোমার হচ্ছে ডিডি রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে যদি করতেছি যেহেতু হচ্ছে এটা অ্যালাইড পার্টিকেল মানে হচ্ছে সিমিলার পার্টিকেল, সো হচ্ছে আমার কলিশন গুলো দুইবার করে কাউন্ট করা হচ্ছে। সো হচ্ছে টোটাল এক্সপ্রেশনটার এখানে হচ্ছে আমার একটা হাফ চলে আসবে, ডিভাইডেড বাই 2 করতে হবে যেহেতু হচ্ছে নাম্বার অফ কলিশন গুলো আমি ডাবল কাউন্ট করতেছি। সো এটাকে আমার হাফ করে দিতে হবে। এটা হচ্ছে আমার ডিডি রিঅ্যাকশনের ক্ষেত্রে, আর ফার্স্টের এটা হচ্ছে আমার ডিটি রিঅ্যাকশনের ক্ষেত্রে। সো এটাই হচ্ছে যে আমার মেইনলি ফার্স্ট জেনারেলাইজেশন, যে ফার্স্ট জেনারেলাইজেশনে হচ্ছে আমরা মেইনলি যেটা করছি যে হার্ডি স্ফিয়ার কলিশনের ক্ষেত্রে আমার যে চারটা কোয়ান্টিটি ছিল রিঅ্যাকশন রেটের n1 n2 সিগমা এন্ড ভি, n1 n2 সিগমা এন্ড ভি এই চারটা কোয়ান্টিটিকে আমরা মডিফিকেশন করছি। n1 n2 টাকে হচ্ছে দুটা হায়ার ডেনসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন দ্বারা রিপ্লেস করছি, সিগমাকে হচ্ছে আমরা ভেলোসিটি রেসপেক্টে কনসিডার করছি এন্ড ভিটাকে অবশ্যই কি বলে রিলেটিভ ভেলোসিটি হিসেবে কনসিডার করতে হবে। এটা করার পরে হচ্ছে আমরা একটা জেনারেলাইজেশন করার পরে আমার দেখো যে এখানে হচ্ছে আমার রিঅ্যাকশন রেটের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেল n1 n2 সিগমা ভি। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারছো টপিকটা? কারো কোনো প্রবলেম থাকলে এখন কোশ্চেন করতে পারো ফার্স্ট জেনারেলাইজেশন, তারপরে হচ্ছে সেকেন্ড জেনারেলাইজেশন। রাশিদ কি রেকর্ড করতেছো? জি স্যার রেকর্ড করছি স্যার। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা কার কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারো আগে ফার্স্ট জেনারেলাইজেশন নিয়ে। একটু দেখো তোমরা এটা যে ফার্স্ট জেনারেলাইজেশন নিজেরা একটু দেখো যে ফার্স্ট জেনারেলাইজেশন কেন দরকার। ফার্স্টে হচ্ছে এই জিনিসটা একটু দেখো, নিজেরা একটু দেখো, তারপর যদি কোনো কোশ্চেন থাকে ফার্স্ট জেনারেশন করো, তারপর হচ্ছে নাহলে আমরা সেকেন্ড জেনারেশন যাই। টনি কি ক্লাস করতেছে? টনি টনি না, তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখতেছিলাম, যা দেখলাম ম্যাক্সিমামে তোমরা হচ্ছে কপি করছো বুঝছো, দুই একজন মনে হয় নিজে থেকে করছো আর ম্যাক্সিমামই কপি করছো। তোমাদের অ্যাসাইনমেন্টের মার্কস গুলো আজকে দিয়ে দিবা, আপলোড করে দিবে, এভারেজ মার্ক দিচ্ছে সবাই।
কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে যেহেতু কোনো কোশ্চেন নেই তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই। এটা হচ্ছে আমার ফার্স্ট জেনারেলাইজেশন আমরা শেষ করলাম, যে হার্ড স্ফিয়ার পলিউশনের ক্ষেত্রে আমরা জেনারেলাইজ ভাবে হচ্ছে আমরা সিম্পলিস্টিক ওয়েতে যদি আমরা হার্ড স্ফিয়ার পলিউশন কল্পনা করি, সেটা হচ্ছে আমার যেহেতু ভায়াবল না, সো হচ্ছে আমার এই কনসিডারেশন থেকে আমার হচ্ছে আরেকটু জেনারেলাইজ করে নিতে হবে বা মডিফাই করে নিতে হবে। এক্ষেত্রে হচ্ছে ফার্স্ট জেনারেলাইজেশনে আমরা যেটা করলাম যে তোমার দুইটা ডেনসিটি ফাংশনকে রিপ্লেস করছি, সিগমা এন্ড হচ্ছে ভেলোসিটি, দুইটাকে হচ্ছে আমরা নতুন ভাবে কনসিডার করছি। এখন আসলে যে সেকেন্ড জেনারেলাইজেশনটা কেন করা হয়, মেইনলি হচ্ছে ফার্স্ট জেনারেলাইজেশনটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র শর্ট রেঞ্জ ফোর্সের ক্ষেত্রে, মানে শর্ট রেঞ্জ দ্যাট মিনস হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সের ক্ষেত্রে হচ্ছে এটা ফিজিবল। বাট হচ্ছে যদি লং রেঞ্জের ফোর্স কল্পনা করি, দ্যাট মিনস হচ্ছে কুলম্ব ফোর্স কল্পনা করি বা হচ্ছে আদার কেস কল্পনা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ফার্স্ট জেনারেলাইজেশনটা তোমার ফিজিবল না বা হচ্ছে ভায়াবল না। সো হচ্ছে এখানে মেইনলি হচ্ছে মেইন ঝামেলাটা হচ্ছে ক্রস সেকশন, সিগমা না। সেকেন্ড জেনারেলাইজেশন হচ্ছে আমরা সিগমাটা ফার্দার মডিফিকেশন করতে হবে। আমরা যখন হচ্ছে সিগমা ভি প্যারামিটার ক্যালকুলেশন করছিলাম লাস্টে প্রিভিয়াস ক্লাসগুলোতে, এখানে আমরা সিগমা ভি প্যারামিটারের ফার্স্টেই হচ্ছে সিগমা যে ক্যালকুলেট করছিলাম, সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে সিগমার যে জিওমেট্রিটা, ক্রস সেকশনের যে জিওমেট্রিটা ফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। নর্মাল হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে যেরকম ক্রস সেকশন জিওমেট্রি হয়, ফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ক্রস সেকশন জিওমেট্রিটা একটু ডিফারেন্ট। যে টার্গেট পার্টিকেলের রেসপেক্টে টার্গেট পার্টিকেলের চারপাশে যে একটা ইম্প্যাক্ট প্যারামিটার থাকে, ইম্প্যাক্ট প্যারামিটারের ডিফারেন্ট রেঞ্জে হচ্ছে আমার ইনসিডেন্ট পার্টিকেল গুলোকে হচ্ছে আমার ইনসিডেন্ট পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে হচ্ছে আমরা কোয়ান্টাইজ করে নিতে। সো হচ্ছে সেকেন্ড জেনারেলাইজেশনও সেম এরকম একটা জিনিস, যে দ্য এক্সপ্রেশন ফর দ্য রিঅ্যাকশন রেট জাস্ট প্রেজেন্ট। ফার্স্ট যে আমরা যে রিঅ্যাকশন রেটের যে এক্সপ্রেশনটা এখন হচ্ছে আমরা জেনারেলাইজ করলাম, ফার্স্ট জেনারেলাইজেশনের পরে যে আমার রিঅ্যাকশন রেটের এক্সপ্রেশনটা আসছে যে n1 n2 sigma v, this expression for reaction rate just present works uh, while for calculating fusion power produced by short range nuclear collision, in which this collision produce an identical amount of energy. Yes, মানে হচ্ছে প্রত্যেকটা শর্ট রেঞ্জ কলিশনের ক্ষেত্রে হচ্ছে এটা ঠিক আছে, বাট হচ্ছে প্রত্যেকটা কলিশনে হচ্ছে আমার আইডেন্টিক্যাল অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। But হচ্ছে second generalization correspond to situation where interaction force is long range in nature and the particle quantity of interest itself depend upon the relative velocity and the geometry of the collision. This typical Coulomb collision, which are very important in fusion physics to understand the issue. Consider Coulomb interaction of an electron with deuterium nucleus shown in figure 3.4. এই ফিগারটা দেখো যে একটা ডিউটেরিয়াম পার্টিকেল আছে এন্ড হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রনের সাথে হচ্ছে ডিউটেরিয়ামের একটা কি বলে কলিশনের একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন এখানে দেখানো হয়েছে, যে ইলেকট্রন উইথ ভেলোসিটি v, ইম্প্যাক্ট প্যারামিটার v কোলাইডিং স্টেশনারি ডিউটেরিয়াম নিউক্লিয়াস। একটা স্টেশনারি ডিউটেরিয়াম নিউক্লিয়াসের সাথে যদি আমি ইলেকট্রনের কলিশন হয় তখন হচ্ছে এরকম হয়। ইলেকট্রনের যে পাথটা দেখানো আছে, মুভিং পাথটা এখানে দেখো যে অনেকটা কার্ভ হয়ে গেছে। এটা কেন হয়, এটা হচ্ছে আমরা এক্সপ্লেনেশনটা হচ্ছে পরের একটা টপিকে আরো ডিটেইলস দেখবো। এটা হচ্ছে মেইনলি সাইক্লোট্রন রেডিয়েশন বা হচ্ছে ডেনস্টারন রেডিয়েশনের কারণে, যে এখানে যে ইলেকট্রনের মুভিং যে পাথটা সেটা হচ্ছে একটু কার্ভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো যে ইম্প্যাক্ট প্যারামিটার বি ডিফাইন করা হয়েছে এন্ড হচ্ছে ইলেকট্রনটার সাথে ডিউটেরিয়ামের যে ডিসটেন্সটা মেইনলি সেটাই হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটারটাকে ভি হিসেবে ডিফাইন করা হয়েছে। এবং হচ্ছে আরেকটা দেখো যে জেড একটা ডিরেকশন জেড একটা ডিফাইন করা হয়েছে।
এখন হচ্ছে মেইনলি এখানে কি হচ্ছে যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু কনসিডারিং কুলম্ব ইন্টারেকশন অফ ইলেকট্রন দ্য ইনসিডেন্ট পার্টিকেল উইথ ডিউটেরিয়াম নিউক্লিয়াস দ্য টার্গেট ইজ 3.4 এর মতো এরকম একটা রিঅ্যাকশন কন্ডিশন কনসিডার করো। এখানে কি হবে যে নোট দ্যাট দ্য অরবিট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ইম্প্যাক্ট প্যারামিটার বি। অরবিটটাকে হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার বি দ্বারা হচ্ছে ক্যারেক্টারাইজ করা হচ্ছে। ইলেকট্রনের যে অরবিটটা, ইলেকট্রনের যে মুভিং পার্টটা আছে সেটাকে হচ্ছে আমরা ইম্প্যাক্ট প্যারামিটার বি দ্বারা ডিফাইন করতেছি। তারপরে কি বলছে যে টু বি স্পেসিফিক অ্যাজুম it is a interest to calculate the change in z directed momentum of electron। z ডিরেকশনে ইলেকট্রনের যে মোমেন্টামের চেঞ্জ, মানে ইলেকট্রনটা মুভ করতেছে হচ্ছে আমার z ডিরেকশনে, ঠিক আছে। z ডিরেকশনে ইলেকট্রনের মোমেন্টামের চেঞ্জ হচ্ছে ডেল mvz, ঠিক আছে, ডেল mvz as it interacts with deuterium nucleus. For a Coulomb collision, the role of quantity del mvz is analogous to ef। মানে হচ্ছে ef টা কিছু নয়, যেটা আমরা দেখলাম যে ef টা হচ্ছে যে তোমার কি বলে আইডেন্টিক্যাল অ্যামাউন্ট অফ এনার্জি, আইডেন্টিক্যাল অ্যামাউন্ট অফ এনার্জি ef, যেটা হচ্ছে পার কন্ডিশনে হচ্ছে আমরা রিলিজ হচ্ছে, পার কন্ডিশনে যে রিলিজ হচ্ছে সেটাই কুলম্ব কন্ডিশনের ক্ষেত্রে এই টা হচ্ছে আইডেন্টিক্যাল অ্যামাউন্ট অফ এনার্জি, এটা হচ্ছে নিউক্লিয়ার কলিশনের ক্ষেত্রে। এখন হচ্ছে কুলম্ব কলিশনের ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে এই এনভিজেড এর ইম্পর্টেন্সটা অনেকটা হচ্ছে এই ইএফ এর মতো, যে ফর কুলম্ব কলিশন দ্য রোল অফ কোয়ান্টিটি এনভিজেড ইজ অ্যানালোগাস টু ইএফ ফর এ নিউক্লিয়ার কলিশন। Intuitively, one expects that for a fixed value of d, the d will minimally perturb the orbit of first electron since it passes through quickly। এখন হচ্ছে যে মেইনলি দুইটা কন্ডিশন, মানে যদি কি বলে একটা বি এর ভ্যালুটা ফিক্সড হয় এন্ড হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি যদি খুব ফাস্ট হয়, এখানে যখন ডিউটেরিয়াম ইম্প্যাক্ট প্যারামিটার বি হচ্ছে আমি ফিক্সড করে দিলাম, এখন হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি যদি খুব বেশি হয় তাহলে হচ্ছে কি ইলেকট্রনটা খুব খুব কম সময়ের মধ্যেই হচ্ছে এই পাথটা ক্রস করে যাবে, যে এই ভি যে কার্ভ ওয়েটা দেখাচ্ছে ইলেকট্রনটা খুব খুব লেস টাইমের মধ্যে হচ্ছে এই কার্ভ ওয়েটা ক্রস করে যাবে, এবং হচ্ছে ডিউটেরিয়াম যে টার্গেট পার্টিকেলটা আছে এটার যে এটাকে খুব বেশি সে হচ্ছে তোমার ইনফ্লুয়েন্স খাটাইতে পারবে না। কিন্তু যদি ইলেকট্রনের ভেলোসিটি লেস হয় তখন হচ্ছে তার হচ্ছে এই ডিউটেরিয়ামটাকে পার্টার করার প্রবাবিলিটিটা বাড়বে, ঠিক আছে। এটাই বলছে যে for a fixed value of d, the d will minimally perturb the orbit of first electron since it passes by so quickly. There is a very little time to interact. A slower electron with the same impact parameter will have a much greater deflection to its orbit. এখানে ডিফ্লেকশনটা কেন হবে? ডিফ্লেকশনটা হবে মেইনলি ডিউটেরিয়ামটা হচ্ছে আমার চার্জ পার্টিকেল এবং হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে আমার চার্জ পার্টিকেল। সো হচ্ছে যদি ইলেকট্রনের ভেলোসিটিটা খুব বেশি থাকে তাহলে হচ্ছে ডিউটেরিয়াম খুব একটা বেশি ডিফ্লেকশন ঘটাইতে পারবে না, কারণ হচ্ছে ইন্টারেকশন টাইমটা খুব কম হবে। বাট হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি একটু লেস থাকবে, দেন হচ্ছে ইন্টারেকশন টাইমটা বেশি পাবে, সো হচ্ছে ডিফ্লেকশনটাও হচ্ছে গ্রেটার হবে। This implies that del mvz is a function of relative velocity. That means হচ্ছে ইলেকট্রনের যে z ডিরেকশনে মোমেন্টামের চেঞ্জ এটা অবশ্যই ভেলোসিটির ফাংশন, ঠিক আছে। এখানে যেটা দেখানো হয়েছে যে z ডিরেকশনে ইলেকট্রনের যে মোমেন্টামের চেঞ্জ হবে সেটা অবশ্যই রিলেটিভ ভেলোসিটির ফাংশন। Likewise, two electrons with the same velocity v, different values of impact parameter b will have different orbit deflection। এই কথাটার মানে কি, যে তোমার ধরো দুইটা এখানে ইম্প্যাক্ট প্যারামিটার b1 এইটুক রেঞ্জের মধ্যে, এইটুক রেঞ্জের মধ্যে একটা ইলেকট্রন যাচ্ছে, আর হচ্ছে এই ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে এটা হচ্ছে আমি
লম্বা যে লাইনটা আছে এটাকে ধরো ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে বি2, ঠিক আছে? আর স্মল যে লাইনটা এটা হচ্ছে বি1। দুইটা এটার ক্ষেত্রে ধরো ইলেকট্রনটার মুভিং পার্টটা হবে এরকম। এখন ধরো যে বি1 এর ক্ষেত্রে এন্ড হচ্ছে বি2 এর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট প্যারামিটারটা দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমার ভেলোসিটি সেম থাকে, বাট হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার কিন্তু আমার হচ্ছে ডিফারেন্ট। প্রথমটার ক্ষেত্রে ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে লেস, মানে হচ্ছে সেটা হচ্ছে ডিউটেরিয়ামের ক্লোজার, বাট হচ্ছে সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে বি2টা হচ্ছে গ্রেটার। সো হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ডিফ্লেকশনটা ডিফারেন্ট হবে। তাহলে হচ্ছে ডিফ্লেকশন গুলা যে ডিউটেরিয়াম ইলেকট্রনটাকে কিভাবে ডিফ্লেকশন গুলাকে হচ্ছে তোমার কি বলে কিভাবে ইফেক্ট করতেছে, সেটা হচ্ছে মেইনলি ডিপেন্ড করতেছে কয়েকটা ফ্যাক্টরের উপর। ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি। ইলেকট্রনের ভেলোসিটি হাই হলে ডিউটেরিয়াম ডিফ্লেকশন টাইমটা ডিফ্লেকশন করার টাইম কম পাবে। এন্ড হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি যদি হায়ার হয় লেস হয়, দেন হচ্ছে ডিউটেরিয়াম হচ্ছে ডিফ্লেকশন করার টাইমটা বেশি পাবে। দেন হচ্ছে আবার ইম্প্যাক্ট প্যারামিটার বেশি কম হলে হচ্ছে আবার ডিফ্লেকশনের প্রবাবিলিটিটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে। তো হচ্ছে আমার যেটা এখন এখানে বলছে যে তোমার দিস কি বলে the electron with larger b will deflected less than the Coulomb force is meter at larger distances, ঠিক আছে? উইথ লার্জার ইম্প্যাক্ট প্যারামিটার, যত বেশি ইম্প্যাক্ট প্যারামিটার বেশি হবে তত হচ্ছে তোমার ডিফ্লেকশনটা লেস হবে। আর যত হচ্ছে, কারণ হচ্ছে কুলম্ব ফোর্স হচ্ছে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে মিটার হতে থাকবে। এন্ড হচ্ছে যদি ইম্প্যাক্ট প্যারামিটার লেস হয় দেন হচ্ছে ডিফ্লেকশনটা বেশি হবে। Thus, del mvz also is a function of impact parameter. So হচ্ছে change of angular momentum is a function of velocity and also and is a function of impact parameter. The implication implication is that the for Coulomb collision it is incorrect for calculate the reaction rate and then after integrating over velocity to multiply the change del n vz, since del n vz itself is a function of velocity, it must be brought under integral sign, become part of the integral. That means হচ্ছে আমরা যদি কুলম্ব কলিশনের ক্ষেত্রে রিঅ্যাকশন রেট ক্যালকুলেট করতে চাই, কুলম্ব কলিশনের ক্ষেত্রে ক্যালকুলেট করার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে রিঅ্যাকশন রেট ক্যালকুলেট করে কুলম্ব কলিশনের ক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেট করতে চাই দেন হচ্ছে ফার্স্টে ইন্টিগ্রাল করে দেন হচ্ছে যদি আমি এমভি মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে চেঞ্জ সেটা যদি কনসিডার করি সেটা আমার হচ্ছে কারেক্ট হবে। আমার হচ্ছে প্রথমেই রিঅ্যাকশন রেট ক্যালকুলেশন করার জন্য অবশ্যই অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জটাকে হচ্ছে আমার ভেলোসিটির মধ্যে ডিফাইন করে দিতে হবে। টাইম শেষ স্যার। টাইম শেষ? জি স্যার। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড জেনারেলাইজেশনটা হচ্ছে আমরা পরের ক্লাসে দেখবো, কারণ হচ্ছে একসাথে কিভাবে আসলে একটু বোঝানো টাফ হয়ে যাচ্ছে। তোমাদের হচ্ছে একটু ফিগার আইকা আইকা বুঝাইতে পারলে ভালো হইতো। আচ্ছা, তারপরে হচ্ছে মেইনলি আমি আরেকটু সিম্পলি ওয়েতে বলি যে ফার্স্ট জেনারেশনটা যেটা বলছে ওইটাই, যে সেকেন্ড জেনারেশনটা হচ্ছে মেইনলি কুলম্ব সিগমা যেটা টার্মটা ছিল আমার ফার্স্ট জেনারেশনে, যে আমরা সিগমা যে টার্মটা পাইছি সেখানে হচ্ছে আমার মোমেন্টামের কনসিডারেশন হচ্ছে ক্রস সেকশনের যে জিওমেট্রিটা সেটার কনসিডারেশনটা আমরা নেই। এখন হচ্ছে আমার সেকেন্ড জেনারেলাইজেশনে হচ্ছে আমরা ক্রস সেকশনটাকে আরেকটু ফার্দার মডিফাই করি। এটাই হচ্ছে মেইনলি সেকেন্ড জেনারেলাইজেশনের উদ্দেশ্য। আমরা সেকেন্ড জেনারেশন থেকে নেক্সট ক্লাসে শুরু করব। তারপরেও আজকের ক্লাসে যদি ফার্স্ট জেনারেলাইজেশন নিয়ে কারো কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারো। আর ক্লাস যেহেতু শেষ, ফার্স্ট জেনারেশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো।
মেহেদি হাসান মুরাদ, মুরাদ আছো? হ্যালো, মেহেদি হাসান মুরাদ, রোল 25, 25 টা রোল তোমার? মুরাদ কি ঘুমাই গেছো নাকি ক্লাসের মধ্যে? নাফিস ফুয়াদ আছো? নাফিস ফুয়াদ? আসমত মামুন, আসমত মামুন আছো? আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন, যে ক্লাসের পড়া কি বুঝতেছো? যদি না বুঝো তাহলে একটু কোশ্চেন করতে পারো, বা হচ্ছে আমাকে বলতে পারো, কারণ হচ্ছে এইভাবে একটু পড়ানো টাফ হয়ে যাচ্ছে, আমার জন্য হচ্ছে একটু টাফ হয়ে যাচ্ছে, আমি নিজে বুঝতে পারতেছি না যে তোমরা বুঝতেছো না। ঠিক আছে, তো হচ্ছে তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়, যদি বলো তাহলে হচ্ছে অন্য আরেকটা, অন্য প্রসেস একটু ট্রাই করা যেতে পারে। তোমাদের অনলাইন ক্লাস মেবি হচ্ছে এই মান্থই চলবে, নেক্সট মান্থ থেকে ক্লাস শুরু হওয়ার কথা শুনতেছি। ক্লাস শুরু হলে তো তখন অন্য প্রসেসে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর প্যারা দিলাম না।